নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি দেশের গুরুত্বপূর্ণ খবর নিয়ে নেশন টাইম। নেশন টাইমের শুরুতেই সংসদের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ আজকে গুরুতর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তাকে সংসদে বলতে দেওয়া হয় না, যেখানে তিনি বিরোধী দলনেতা তার বলার কথা গত 7-8 দিন ধরে তাকে বলতে দেওয়া হচ্ছে না। এই গুরুতর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা তিনি এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। সংসদ যেভাবে চলছে সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল। এমনকি রাহুলের অভিযোগ গত 7-8 দিন ধরে তাকে বলতে দেওয়া হচ্ছে না, সংসদ যেভাবে চলছে সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, শোনাবো আপনাদের। मैं बिल्कुल शांति से बैठा था, मैंने एक शब्द नहीं बोला, ठीक है। और पिछले मतलब 7-8 दिन में मुझे बोलने नहीं दिया, मैंने कुछ नहीं बोला है। मैडम मुझे बोलने दीजिए, मुझे मैं बोल रहा हूं, मुझे इंटरप्ट मत कीजिए। तो ये एक नया तरीका है जहां डेमोक्रेसी में ऑपोजिशन की जगह होती है और सरकार की जगह होती है। यहां पे ऑपोजिशन की जगह है ही नहीं, यहाँ पे सिर्फ सरकार की जगह है। और हम उस दिन प्रधानमंत्री जी ने कुंभ मेला के बारे में बोला, मैं अपनी बात जोड़ना चाहता था। मैं कहना चाहता था हाँ बहुत अच्छा है कि कुंभ मेला हुआ, और मैं बेरोजगारी के बारे में भी कुछ कहना चाहता था, नहीं बोलने दिया। तो अब पता नहीं मतलब स्पीकर की क्या थिंकिंग है, क्या अप्रोच है, बट सच्चाई ये है कि हमें नहीं बोलने दे रहे। और हम हमारी पार्टी विपक्षी मेन पार्टी है, मैं लीडर ऑफ ऑपोजिशन हूं, तो ये बिल्कुल नॉन डेमोक्रेटिक स्टाइल से चलाया जा रहा है। আপনারা শুনলেন রাহুল গান্ধী তিনি অভিযোগ করলেন তিনি সংসদে যখনই কথা বলার জন্য উঠে দাঁড়ান তখনই তাকে বাধা দেওয়া হয়, তাকে চুপ করিয়ে দেন লোকসভা স্পিকার ওম বিড়লা। তাকে একটাও কথা পর্যন্ত বলতে দেওয়া হয় না। এমনকি আজ তিনি চুপচাপ বসেছিলেন, তখনও কিন্তু তেমন কিছু হয়নি। তারপরেই মুলতবি করে দেওয়া হয়েছে লোকসভা সংসদ, তাকে বলতে দেওয়া হয়নি। তবে লোকসভা সংসদ থেকে বেরিয়ে এসে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে এর পাল্টা একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিও এই মুহূর্তে চলছে সেই ভিডিও আপনাদের সামনে একটু বড় করে তুলে ধরার চেষ্টা করব, যেখানে দেখা যাচ্ছে একটি ভিডিও পোস্ট করা হয়েছে বিজেপির তরফ থেকে, এবং সেখানে স্পিকার ওম বিড়লা উপরে রয়েছেন এবং নিচে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। এবং সেই ভিডিওতে দেখাবো আপনাদেরকে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা এবং রাহুল গান্ধী রয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী বাড্রাকে তার গাল টিপে দিচ্ছেন রাহুল গান্ধী। আর এই ভিডিও পোস্ট করা হয়েছে বিজেপির তরফ থেকে। পোস্ট করেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এমনকি কি প্রশ্ন তোলা হয়েছে যে সংসদের গরিমা খর্ব করা হচ্ছে, এই প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে। প্রিয়াঙ্কা গান্ধীর গাল টিপে আদর করায় রাহুল গান্ধীকে কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফ থেকে। और प्रतिष्ठा के अनुरूप रहना चाहिए। मैं पुनः आग्रह करता हूं, इस सदन में विशेष रूप से प्रतिपक्ष के नेता से तो ये अपेक्षा की जाती है कि वो आचरण रखें। माननीय सदस्यगण, आप सबसे अपेक्षा की जाती है कि आप सदन में सदन की मर्यादा और शालीनता के उच्च मापदंडों को बनाए रखें। सदन में मेरे संज्ञान में আর তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন একদম সঠিক অভিযোগ করেছেন, এমনটাই বলেছেন শত্রুঘ্ন সিনহা। কি বলেছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, শোনাবো আপনাদের। मैं राहुल गांधी की बात से सहमत हूँ, बिल्कुल ठीक कहा उन्होंने। राहुल गांधी बहुत ही कद्दावर नेता हैं, आज देश की अपेक्षा और इच्छा के प्रतीक है वो। आज तमाम लोग राहुल गांधी की ओर देख रहे हैं, और राहुल गांधी की ओर चूंकि तमाम लोग देख रहे हैं, आज इतने बढ़िया वक्ता और परिपक्व वक्ता के रूप में उभर कर आए हैं वो, कि आज लगता है कई लोगों में, खासकर हमारे रूलिंग पार्टी में बड़ी घबराहट हो गई है, रूलिंग पार्टी के दोस्तों में और खासकर हमारे बीजेपी के मित्रों में। वो हमेशा रोकने की कोशिश या रुकवाने की कोशिश करते हैं।
रुकवाने की कोशिश, आप समझ गए मैं क्या मतलब कह रहा हूँ, कि इसको उनको रोको किसी तरह। पिछली बार भी माननीय प्रधानमंत्री बात कर रहे थे यहाँ पे, उस वक्त भी नहीं बोलने दिया गया राहुल गांधी को। इसके पहले भी कई बार देखा है, या तो रोक दिया गया है, या टोक दिया गया है, बीच में काट दिया गया है, आज भी नहीं बोलने दिया गया। आप समझते हैं कि राहुल गांधी गलत बोलेंगे, झूठ बोलेंगे? तो दुनिया देख रही है। आपने जितना ज़्यादा यहाँ पे सीसीटीवी और जो यहाँ का पार्लियामेंट के टीवी का जो दुरुपयोग होता है कि एक ही साइड दिखाया जाता है और एक ही साइड के लोगों को दिखाया जाता है और अपोजिशन के लोगों को कम से कम दिखाया जाता है या उनके बारे में नहीं बात की जाती है, ये कब तक चलेगा? यू कांट फूल ऑल द पीपल ऑल द टाइम। আর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বলতে দেওয়া হয়নি, সংসদের বাইরে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কংগ্রেস মুখপাত্র অরিন্দম গোস্বামী, সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রবি মণ্ডল। আপনাদের দুজনকেই নিউজ টাইমে স্বাগত। রুবিদি, দেখালাম আমরা যেখানে রাহুল গান্ধী তিনি সংসদ থেকে বেরিয়ে এসে বলছেন গত 7-8 দিন ধরে তাকে বলতে দেওয়া হচ্ছে না। তিনি একজন বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা, তার কণ্ঠ রোধ করা কি এভাবে সম্ভব? যে কার্যকলাপগুলো করছে, আমি জানি না একজন প্রধান বিরোধী দল হিসেবে, দলনেতা হিসেবে ওনার এটা করা উচিত কিনা। এর আগেও আমরা দেখেছি উনি যখন তখন চোখ মেরে কথা বলছেন সংসদ ভবনে, এবং আজকে কিছুদিন আগেও আমরা একদিন আগেই বোধহয় দেখলাম রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর গাল টিপে দিচ্ছে সংসদ ভবনে। আমরা জানি না এটা ওরা কি মনে করেছে, এটা ছেলে খেলা মনে করেছে কিনা। আমার মনে হয় না ওনার কোনো কথা বলার সত্যি কি দরকার আছে কিনা, উনি সত্যি চান কিনা, সেটা আমাদেরও প্রশ্ন, জনগণের এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে প্রধান বিরোধী দলনেতা হিসেবে উনি কি করছেন, এই যে কাজগুলো করছেন এগুলো কি মানায় ওনাকে? উনি যদি এখনো ম্যাচুরিটি যদি না পায় তাহলে সংসদে গেছেন কেন? শুধুমাত্র কেন গেছেন? উনি ছেড়ে দিক যাওয়া, ওনার যাওয়ারই দরকার নেই, উনি অ্যাবসেন্ট মার্ক হয়ে যাক, দরকার নেই যাওয়ার। একজন একজন সিনিয়র একজন নেতা হয়ে, আর কংগ্রেস তো আর আজকের নয়, এটা পার্টিরও বদনাম হচ্ছে। একটা কংগ্রেস পার্টি বহু পুরনো পার্টি, আমরা চাই যে কংগ্রেস এত পুরনো পার্টি সে তার মর্যাদা বহাল রাখুক, কিন্তু উনি তো কংগ্রেস পার্টিটাকেও অপমান করছে। আমরা তো দেখতে পাচ্ছি এই ধরনের ইনম্যাচুরিটি বারবার করে প্রকাশ্যে আসছে। রাহুল গান্ধীর যদি ম্যাচুরিটি যদি না থাকে তাহলে কেন উনি এখনো সংসদ ভবনে বসে থাকেন আমরা জানি না। এই ধরনের দৃশ্য আমরা দেখব, এটা আমরা চাই না। সংসদ ভবনে বিভিন্ন লোকসভার যারা এমপি রয়েছেন তারা নিজেদের সংসদের কথা বলতে যান, তাদের সেখানে কি কি সিচুয়েশন, নতুন কি কি করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা, সেগুলো দরকার আছে, স্পিকারের সামনে সেগুলো রাখা দরকার আছে, এবং কি কি নতুন কিছু দরকার আছে। অভিযোগ করছেন তো রাহুল গান্ধী যে তাকে বলতে দেওয়াই হচ্ছে না। আজকে তিনি চুপচাপ বসেছিলেন এবং তিনি বলতে যখন গিয়েছিলেন তাকে থামিয়ে দেওয়া হয়েছে, আর এই ঘটনা গত 7-8 দিন ধরে তার সঙ্গে হয়েই চলেছে। তারপরেই আজকে তিনি ক্ষুব্ধ এবং সংসদের বাইরে এসে ক্ষোভ উগরে দিয়েছেন। না শুনুন, ওনাকে বলতে দিলেই যে ওইরকম অনেকেই বলতে পারে না, অনেক সাংসদকে কথা বলার সুযোগ দিতে হয়, সবাইকেই সুযোগ দিতে হবে। হতে পারে উনি হয়তো 7 দিন সময় পাননি, উনি হয়তো 2 দিন বাদে বেশ সময় পাবেন, অনেকক্ষণ সময় পাবেন, কিন্তু তা বলে উনি প্রিয়াঙ্কা গান্ধীর গাল টিপবে এসব সংসদে আমরা দেখব, এসব তো হতে পারে না। উনি সংসদ ভবনে বসে চোখ টিপবে, এসব তো আমরা দেখতে পাবো না। এসব যদি করতে হয় উনি বাড়িতে বসে করুক, এসব দেখার জন্য আমরা কিন্তু নেই। আমরা চাই যে যারা এমপিরা যাচ্ছে সেই এমপি তারা তাদের এলাকার কাজগুলো সম্পূর্ণভাবে করবে, সেই বিষয়গুলো নিয়ে উপস্থাপনা করবে, কি কি দরকার না দরকার সেগুলো উপস্থাপনা করবেন। এবার ওনার কথা যদি বক্তব্য আমরা শুনতে যাই তাহলে বাকিরাও তো সুযোগ পাবে না, প্রত্যেককে সুযোগ দিতে হবে। তাই হয়তো উনি সুযোগ পাননি, উনিও হয়তো পেতেন। তা বলে রাহুল গান্ধীর এইসব অসভ্যতামি সংসদে আমরা জানি না কেন এসব নিয়মিত হয়ে যাচ্ছে। আমি বলবো উনি এখনো ম্যাচুরিটি পাননি, এবং ওনার ইনম্যাচুরিটির জন্য সত্যি কথা বলতে কংগ্রেসও বদনাম হচ্ছে। তাই বলবো একটা ম্যাচিউরড কোনো পার্সনকে বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে প্রজেক্ট করা হোক। কংগ্রেসকে অ্যাডভাইস দেব, এসব পাপ্পু দিয়ে কাজ হবে না। সঙ্গে থাকুন রুবিদি।
যেমনটা অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, আমরা বিজেপির মুখপাত্র রবি মণ্ডলের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন এখনো পর্যন্ত বিরোধী দলনেতা হতে পারেন রাহুল গান্ধী, কিন্তু তার মধ্যে ইম্যাচুরিটি রয়েছে, আর তিনিই নাকি কংগ্রেস পার্টিকে অপমান করছেন, এই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ফুটেজ, সেই ছবি যেটি বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে স্পিকার ওম বিড়লা তিনি আপত্তি জানিয়েছেন, সংসদের গরিমা খর্ব হয়েছে, এমনটাই বলা হচ্ছে এই পোস্টে। বিজেপি নেতা অমিত মালব্য যে পোস্ট করেছেন সেই পোস্টেই দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর গাল টিপে দিচ্ছেন রাহুল গান্ধী, আর এই বিষয়টি তুলে ধরা হয়েছে। এই বিষয়টি তুলে ধরেই বলা হচ্ছে যে গরিমা খর্ব হয়েছে সংসদে। তবে কংগ্রেস সাংসদরা আজকে উঠে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ শুরু করেন যখন রাহুল গান্ধীকে বলতে দেওয়া হয়নি। দিদি, আপনার কাছে আরও একটি প্রশ্ন তো আসছেই, যেখানে গণতন্ত্রই তো তাহলে প্রশ্নের মুখে পড়ছে, কারণ বিরোধী দলনেতা আপনি বলছেন যে ঠিক আছে ইম্যাচুরিটি বা অনেকেই বলতে পারেন না, কিন্তু কেন তারা বলার সুযোগ পাবেন না? এটা তো বিরোধীদেরও জায়গা, বিরোধীদেরকেও তো বলতে দিতে হবে, কেন বিরোধীরা বলার সুযোগ পাবেন না? তাহলে গণতন্ত্র কোথায়? গণতন্ত্র তো সেখানে প্রশ্নের মুখে। না, আপনি যেটা বলছেন দেখুন, বারবার কিন্তু এরকম হচ্ছে বা কিছু সেরকম নয়, হয়তো উনি সময় হয়তো পাননি, এরপরে হয়তো উনি সুযোগ পেতেন। উনি এত তাড়াহুড়ার করা কিছু নেই, ওনার যে ইনম্যাচুরিটি এবং সাংসদকে পুরো অপমান করা বারংবার, এটা তো সঠিক নয়। ওনার ইনম্যাচুরিটির জন্য সবাইকে অপমানিত হতে হচ্ছে। উনি কেন মানে সংসদের গরিমা নষ্ট করছেন? রুবিদির সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র কংগ্রেস মুখপাত্র অরিন্দম গোস্বামী। অরিন্দম দা, আমরা শুনলাম রুবিদি অভিযোগ করছেন আজকে যে ফুটেজ বা যে ভিডিও সামনে আনা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যা পোস্ট করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে সংসদের গরিমা খর্ব হয়েছে। এই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, যেহেতু প্রিয়াঙ্কা গান্ধীর গাল টিপে দিচ্ছেন রাহুল গান্ধী। অন্যদিকে রাহুল গান্ধী তিনি আজকে অভিযোগ করেছেন তাকে সংসদে বলতে দেওয়া হচ্ছে না। রুবিদি বললেন যে এটি হলো রাহুল গান্ধীর ইম্যাচুরিটি, যা কংগ্রেসকেই অপমান করছে। কি বলবেন আপনি? দেখো, ইতর বা বর্বর এই কথাগুলো তো আর গায়ে লেখা থাকে না, এগুলো আচরণে প্রকাশ পায়, এগুলো চিন্তা ভাবনায় প্রকাশ পায়। বিজেপি এই যে বর্বরের দল, ইতরের দল, এটা বিজেপির মানসিকতায় প্রকাশ পাচ্ছে। দেখো, আর কি বা আশা করবো বলো, যেই লোকটা কোনো একটা দলের প্রধান, দলের মুখ, সেই দল নিজের পারিবারিক সমস্ত দায়িত্বকে অস্বীকার করে পালিয়ে এসছে, সেই দলের প্রতিনিধি, সেই ভদ্রলোক হচ্ছে সেই দলের প্রধান মুখ। এদের কাছ থেকে পারিবারিক ঐতিহ্য, পারিবারিক দায়িত্ব, পারিবারিক ভালোবাসা, পারিবারিক স্নেহ, এইগুলোর কথা মানে এক্সপেক্ট করাও আমাদের ভুল। তো বিজেপি এই যে ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের ভালোবাসা, এইগুলো নিয়ে যে এই ধরনের কুমন্তব্য করবে, এটাই খুব স্বাভাবিক, এতে আমরা খুব একটা আশ্চর্য নই। কিন্তু দেখুন, যারা, সবাই তো আর নরেন্দ্র মোদী নয়, সবাই তো পরিবার ছেড়ে আসেনি, এদের মধ্যে অনেকেই রয়েছে আমাদের আজকে তিনি সেখানে কোথাও গিয়ে আবার পরিবারতন্ত্র চলে আসছে। আমরা এই আলোচনাতেই ফিরবো, তবে এখন সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সংসদে বলতে দেওয়া হচ্ছে না, তাকে গত 7-8 দিন ধরে বলতে দেওয়া হয়নি, এই অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যদিকে পাল্টা বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হয়েছে, রাহুল গান্ধী সংসদের ভেতরে প্রিয়াঙ্কা গান্ধীর গাল টিপেছেন, তিনি তো তার ছোট বোনেরই গাল টিপেছেন। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অরিন্দম দা। আপনি কিছু বলছিলেন যে গত 7-8 দিন ধরে বলতে দেওয়া হচ্ছে না রাহুল গান্ধীকে, তার সঙ্গে বিজেপির এই কটাক্ষ নিয়ে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বিজেপি যারা পরিবার, পারিবারিক সম্পর্ক, পারিবারিক ভালোবাসা, এই সমস্ত মানে ভাই বোন, বন্ধু বলো, পরিবার বলো, এই সমস্ত দায়িত্ব, এই সমস্ত স্নেহ, মায়া, মমতার থেকে যারা বঞ্চিত, তাদের কাছ থেকে এর বেশি কিছু আমরা এক্সপেক্ট করি না। বিজেপির তো সবাই এরকম নয়, আমাদের ধরুন বিজেপির যেই প্রতিনিধি বসেছে তারও পরিবার রয়েছে, তারও ভাই বোন ইত্যাদি সমস্ত কিছুই রয়েছে, তো তাদের কাছ থেকে আমরা অন্তত এটা এক্সপেক্ট করি না। যাই হোক, এবার বিজেপি করলেই বোধহয় এরকম হয়ে যায় মানুষ আস্তে আস্তে, তো সেটা গল্প নয়। গল্প হচ্ছে, দেখুন পরিষ্কার কথা, যে বিজেপির প্রতিনিধি আবার বললেন যে ওইটা ভালোবাসার, ভাই বোনের ভালোবাসার জায়গা না, ওইটা সংসদ গরিমার জায়গা। হ্যাঁ ঠিকই, ওটা সংসদ গরিমার জায়গা, ভাই বোনের ভালোবাসার জায়গা নয়, ওইটা আবার উপর হয়ে প্রণাম করার জায়গা, ওইটা আবার শয়ে শয়ে সন্ন্যাসী ডেকে এনে ভিড় করার জায়গা। লোকসভার বিরোধী দলনেতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ তার, কিন্তু তাকে বলতে দেওয়া হচ্ছে না, এ নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা নিয়েই বলছি। দেখুন, এর আগে যেগুলো হয়েছে, যে লোকসভার
গুরুত্বপূর্ণ যারা প্রতিনিধি রয়েছেন প্রত্যেকেই, কেবলমাত্র বিরোধী দলনেতা বলে নয়, লোকসভায় যারা আসেন এমপি হয়ে তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ। আপনি জানবেন এই বিজেপি সেই দল যারা একদম বাঞ্চ ধরে সাংসদদের সাসপেন্ড করেছিল। অন্তত এই যে বলতে দেওয়া হচ্ছে না সাসপেনশনের থেকে কম, সাসপেন্ড যে হয়নি এটাই আমাদের কাছে যথেষ্ট। বাকিটা আমরা লড়াই। রাহুল গান্ধীর যা বক্তব্য সেটা সারা ভারতবর্ষের যে 150 কোটি মানুষ আছে তারা শুনছে। বেশ বোঝাই যাচ্ছে যেখানে একদিকে রাহুল গান্ধী তিনি অভিযোগ করেছেন যেখানে লোকসভার বিরোধী দলনেতা, তার পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, কিন্তু তাকে বলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তার ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল গান্ধী। অন্যদিকে বিজেপির তরফ থেকে যে কটাক্ষ করা হচ্ছে, স্পিকার ওম বিড়লা যেখানে কটাক্ষ করেছেন যে রাহুলের এই আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, বলেছেন যে সংসদে রাহুলের এই আচরণ খুবই খারাপ। তবে এখানে একটা ছোট্ট প্রশ্ন তো উঠছেই, যেখানে বারে বারে কংগ্রেসের তরফ থেকেও বলা হচ্ছে যে রাহুল তো নিজের ছোট বোনের গাল টিপেছেন, তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে দৃষ্টিকটু হতে পারে। আমরা একটু পরের বিষয়ের দিকে চোখ রাখবো। করোনার সময় তৈরি হয়েছিল পিএম কেয়ারস ফান্ড এবং সেখানে যেই টাকা এসেছিল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। জয়রাম রমেশ তিনি প্রশ্ন তুলেছেন 4 বছর তো হয়ে গেল, তাহলে এখনো পর্যন্ত কেন সামনে এলো না তহবিলে কে টাকা দিয়েছিলেন, কারা টাকা দিয়েছিলেন। আপনাদেরকে সেই পোস্ট দেখাবো, জয়রাম রমেশের সেই পোস্ট দেখাবো যেখানে এই প্রশ্ন তুলেছেন তিনি। সেই প্রশ্ন তুলেছেন যে 4 বছর পেরিয়ে গিয়েছে পিএম কেয়ারস যে ফান্ড তহবিল, সেখানে কে টাকা দিয়েছেন, কত পরিমাণ টাকা দিয়েছেন তা এখনো পর্যন্ত কেন সামনে আনেনি বিজেপি। আর অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যসভায় জবাবি ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি এই প্রসঙ্গ টেনে আনেন। এই প্রসঙ্গ টেনে এনেই কংগ্রেসকে কটাক্ষ করেছেন, কংগ্রেসের তুলোধনা করেছেন এবং সেখানেও কোথাও গিয়ে পরিবারতন্ত্র এই বিষয়টি তুলে এনেছেন। তিনি বলেছেন যে পিএম কেয়ারস তহবিল ৯/৬-এর যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। এর প্রেক্ষিতে তিনি বলেছেন যে যেই তহবিল, সেই তহবিল কি কি কাজে ব্যবহার করা হয়েছে, করোনার সময় অক্সিজেন প্লান্ট সেটি কেনা হয়েছিল। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জয়রাম রমেশের পোস্ট, যেই পোস্টে এই প্রশ্ন তোলা হয়েছে যে গত 4 বছর ধরে এখনো পর্যন্ত কেন পিএম কেয়ারস ফান্ডে যেই টাকা জমা পড়েছে সেই টাকা নিয়ে বিজেপির তরফ থেকে কিছু বলা হয়নি, কে সেই টাকা দিয়েছেন এবং কিভাবে এই টাকা এসেছে, কত টাকা এই তহবিলে জমা পড়েছে। আর সেখানে গিয়ে কোথাও গিয়ে ইলেকটোরাল বন্ড সেই প্রসঙ্গও তুলে এনেছেন, যা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে ইলেকটোরাল বন্ড অসাংবিধানিক। ঘুর পথে কি তাহলে এই টাকা এসেছে, এই প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ। তবে এখন সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। কোথাও যাবেন না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন পিএম কেয়ারস তহবিলের টাকা তারা করোনাতে কিভাবে খরচ করেছে। এর পাশাপাশি কংগ্রেসের দিকে তোপ দেগে বলেছেন তাদের সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা কোথায় যেত, রাজীব গান্ধী ফাউন্ডেশনে, অর্থাৎ পরিবার পরিচালিত রাজীব গান্ধী ফাউন্ডেশনে সেই টাকা যেত। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনবো। बात हुई पीएम केयर की कि पीएम केयर में कोई ट्रांसपेरेंसी नहीं है, ये नहीं है, वो नहीं है, ढेर सारे आरोप लगाए। लगाने में तो अब एक कल्चर बना है आरोप लगाना और भाग जाना, परंतु मान्यवर ये तो पार्लियामेंट है, स्ट्रीट नहीं है। यहां आरोप लगाओगे तो जवाब भी सुनना पड़ेगा। अब धैर्य से सुनिएगा। प्रधानमंत्री राहत, राष्ट्रीय राहत कोष कांग्रेस के शासन में बना और पीएम केयर्स नरेंद्र मोदी जी के शासन में बना, एनडीए के शासन में बना। कांग्रेस के शासन में एक परिवार का ही नियंत्रण होता था। इसके अंदर कांग्रेस के अध्यक्ष सदस्य होते थे। मान्यवर, कांग्रेस के अध्यक्ष सरकारी फंड में कांग्रेस के अध्यक्ष रहते। क्या जवाब दोगे देश की जनता को? ऐसा मानते कोई पढ़ता नहीं है, देखता नहीं है। हमारे यहां प्रधानमंत्री जी, रक्षा मंत्री, गृह मंत्री, वित्त मंत्री है,
पदेन है। कल अगर हम नहीं रहेंगे, ऐसा होने वाला नहीं है, मगर नहीं रहेंगे तो आप अगर बैठो। हमने भारतीय जनता पार्टी के अध्यक्ष श्रीमान नड्डा को नहीं रखा है, हमने पदेन व्यवस्था की। आप सुनिए, आप अरे काफी कुछ है सुनने के लिए, बैठिए। ये फंड का उपयोग क्या हुआ? प्रधानमंत्री राहत कोष के फंड में से राजीव गांधी फाउंडेशन को फंड दिया गया। अबे राजीव गांधी फाउंडेशन कौन चलाता है? कांग्रेस की अध्यक्ष और उनका परिवार चलाता है मान्यवर, तत्कालीन कांग्रेस की अध्यक्ष। मान्यवर, फंड का ट्रांसपेरेंट उपयोग है। हमने क्या किया? कोरोना महामारी, आपदा राहत, ऑक्सीजन प्लांट, वेंटिलेटर, गरीबों को सहायता और टीकाकरण के लिए इसका खर्च करने का काम भारतीय जनता पार्टी के प्रधानमंत्री। मान्यवर, जवाबदेही। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রুবিদি। শোনালাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার যেখানে জবাব দেওয়ার কথা, কোথা থেকে এই ফান্ড এসেছে, কত টাকা এসেছে, কে পাঠিয়েছেন, কিন্তু সেই জবাব দিলেন না। তহবিলের টাকা কি ভাবে খরচ করা হয়েছে সেই জবাব দিয়েছেন। কেন? বেশ তো কয়েক বছর পেরিয়ে গেল, 2019-20 নাগাদ করোনা এসেছিল, প্রায় 4 বছর পেরিয়ে গিয়েছে, তারপরেও কেন এত অনীহা কেন্দ্রীয় সরকারের? দেখুন, প্রথমেই বলি পিএম কেয়ার ফান্ড একটা ট্রাস্টি, এখানে সরকারের সাথে কোনো লেনাদেনা নেই। এটা নিয়ে সুপ্রিম কোর্টে অলরেডি মামলা হয়েছিল, এটি সিপিআইএল এর মাধ্যমে একটা মামলা করা হয়েছিল। সেখানে যথাযথভাবে সুপ্রিম কোর্ট তার 3টে প্রশ্ন ছিল, সেই 3টে প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়েছিলেন। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এটা একটি ট্রাস্টি, সরকার এখানে অনুমোদনের আওতায় পড়ে না, এটি সিজিএ রিপোর্টের দরকার নেই, সিএজি রিপোর্টের কোনো দরকার নেই, এটা কিন্তু পরিষ্কার করে জানিয়েছিলেন। তারপরও বারবার যখন প্রশ্ন উঠছে তখন অমিত শাহজি কোথায় কি খরচ করেছে সেটার জবাব দিয়েছে, যদিও জবাব না দিলেও চলতো। পূর্ববর্তী সরকার, মোদী সরকার কেন্দ্রীয় তহবিল থেকে রাজ্যগুলোকে, আগে রাজীব গান্ধী যে ফাউন্ডেশন ছিল সেখানেও পিএম কেয়ারের তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্যগুলোকে 3 গুণেরও বেশি টাকা দেওয়া হয়েছে এবং প্রত্যেকের ভ্যাকসিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানে দ্রুত কাজ হয়েছে। যেখানে আমরা দেখেছি একটা সময় যে কোনো একটা মহামারী হলে আমরা দেখতাম একটা টিকা দিতে গেলে না হলেও 20 বছর সবার মানে পৌঁছতে জনগণের কাছে 20 বছর লেগে যেত, কখনো 10 বছর লেগে যেত। সেখানে পিএম নরেন্দ্র মোদীজি এখন যেটা করছে সেটা তো দেখতে হবে। এই বিশ্বব্যাপী মোদীজির নেতৃত্বে যে ভারত দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী শীর্ষস্থানে উঠে গেছে, এটাই এখন এদের সহ্য হচ্ছে না, এটা নিয়ে এদেরকে সমস্যা হচ্ছে এবং এরা যেভাবে পরিবারতন্ত্র চালাতে চাইছে, এরা চাইছে আগামী দিনেও সেভাবে চলবে। তাই এদের কাছে কোনো এমনিতেও কোনো অজুহাত নেই। অরিন্দম দা, কি বলবেন যেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অভিযোগ করছেন পরিবারতন্ত্রবাদ নিয়ে আসছেন কংগ্রেসের আমলে, যেখানে রাজীব গান্ধী ফাউন্ডেশনের যে টাকা সেই টাকার ক্ষেত্রে কোনো রকম স্বচ্ছতা ছিল না। সব বুঝতে পারলাম, কিন্তু দেখো একটা ক্লাবের যদি হিসেব হয় সেখানেও একটা অডিট হয়, সেখানেও একটা হিসেব হয় ভাই, অন্তত ট্রান্সপারেন্সির জন্য যে কোন সদস্য কোন লোক তোমাকে কত টাকা দিয়েছে আর সেই টাকা তুমি কিভাবে খরচ করেছো, এটা একটা লায়াবিলিটি ভাই। এই যে রুবিদি যেটা বলছিলেন বিজেপির প্রতিনিধি যে দিতে হবে না অমুক না তমুক না, এটা একটা লায়াবিলিটি ভাই, এটা দিতে হয়। আর আরেকটা কথা আমি তোমায় বলে রাখি যে পশ্চিমবঙ্গের কোনো সিএম কোনো পিএম তার কোনো নামে কারোর নামে কোন রকম এনজিও করা যায় না। এই যেটা বলা হচ্ছে যে এটা একটা এনজিও, ওটা একটা এনজিও, এটা করাই যায় না। এটা শুনে নেবেন যে এনজিওর যে কি রয়েছে আইন কানুন রয়েছে, সেখানে কোনো এমপি কোনো সিএম কোনো পিএম তাদের নাম দিয়ে কোনো এনজিও করাই যায় না। দেখো পরিষ্কার কথা বলছি, এই যে হিসেব যেটা, যেই পয়সা সাধারণ ভারতবাসী, তোমার আমার মতো সাধারণ ভারতবাসী নরেন্দ্র মোদীর মুখ, প্রধানমন্ত্রীর মুখ দেখে ভেবেছিল হয়তো যে ঠিক জায়গায় খরচা করা হবে। নরেন্দ্র মোদী নিজে হাসতা হুয়া নুরানি চেহারা নিয়ে প্রচার করেছিলেন, সেই পয়সা বিজেপি খেয়ে নিয়েছে, চেটে উড়িয়ে দিয়েছে। এবার ওই সমস্ত বাঁচতে গেলে এখন কংগ্রেস কি করেছিল অমুক তমুক এই সমস্ত বলছে। পরিষ্কার কথা হচ্ছে এই হিসেবটা যদি না দেয় এই ভারতবাসীরা
যে ভারতবাসী পয়সা দিতে পেরেছিল তারাও করতে হচ্ছে আমাদের এই আলোচনা, কারণ একদিকে যেখানে ইনক্লুডিং জাস্ট করতে চাই, এই যে পরিবারতন্ত্র বারবার করে কথা বলছি, সেটাই কিন্তু সংসদ ভবনে আজকেও আমরা দেখেছি। রাহুল গান্ধী নিজের পরিবার ঘরে যেরকম বিহেভিয়ার করে তার মা বোনেদের সাথে, ভালোবাসতেই পারে। দিদি আমরা ওই বিষয়টি অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলেছি। আমরা আজকে এই মুহূর্তে আমরা অমিত শাহ বিষয়টি নিয়ে আলোচনা করছি, আর আমাদের হাতে সময় ভীষণ সংক্ষিপ্ত, তাই এখানেই আমাদের আলোচনা শেষ করতে হবে। আমার সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র অরিন্দম গোস্বামী, বিজেপি মুখপাত্র রবি মণ্ডল। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখানে অমিত শাহ যেখানে পিএম কেয়ার ফান্ড নিয়ে বলছেন, তেমনি একদিকে বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এটি এনজিও, যদিও কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে এরকমভাবে এনজিও করা যায় না। এরপরে আমরা চোখ রাখবো যে বিষয়টির দিকে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যেই আমরা দেখে থাকি বিপর্যয় হয়, কখনো ঝড় আসছে এবং সেই ঝড় নিয়ে তারপরে যে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যা দাঁড়ায়, শেষ পর্যন্ত সেই টাকা কি কেন্দ্রীয় সরকারের থেকে ঠিকমতো পায় রাজ্য সরকার? আর সেই দাবি, সেই বিষয়টি তুলে ধরলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় এই বিষয় নিয়ে যখন আলোচনা চলছিল, এই বিলের বিষয়ে আলোচনা চলছিল, তখন তিনি একটা পরিসংখ্যান দিলেন। তিনি কি বললেন? বুলবুল ঝড় যখন এসেছিল, বুলবুলের সময় ৭,৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষয়ক্ষতি হওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মাত্র 13% অর্থ পাওয়া গিয়েছিল। এছাড়াও তিনি বলেন আমফানের ক্ষেত্রে যে অর্থ দাবি করা হয়েছিল তারও মাত্র 6% দিয়েছিল কেন্দ্র। কি দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, রাজ্যসভায় শোনাবো আপনাদের। States are constantly left at the mercy of the union government. Let me explain, sir. After Cyclone Bulbul in 2019-20, the Bengal government requested close to rupees 7,500 crores from the NDRF. We received only 13% of the requested funds. I repeat, sir, we demanded 7,500 crores, only 13% of the requested funds were received. Then came Cyclone Amphan, sir, 354 people died, 24,000 livestock lost, and over 5.6 lakh houses were damaged. We only got 6% of the funds we demanded. Only 6%. And for Cyclone Yash, where 18 of our 23 districts, I repeat, sir, in Yash, 18 of our 23 districts were severely affected. Not a single rupee was disbursed by the NDRF. সংশোধিত দুর্যোগ ব্যবস্থাপনা বিল নিয়ে আলোচনা চলছিল রাজ্যসভায়, তখনই রাজ্যের তরফ থেকে এই পরিসংখ্যান তুলে ধরেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে আরও বেশ কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আপনাদেরকে জানাবো, অপেক্ষা করুন। এখন সময় একটা ছোট্ট বিরতির। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা। এর আগে ইডি আধিকারিকরা হানা দিয়েছিলেন তার বাড়িতে এবং তার ছেলের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তবে আজ সকাল হতেই প্রায় সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গেলেন ভূপেশ বাঘেলের বাড়িতে। সেখানে অনেকক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। শুধুমাত্র ভূপেশ বাঘেলের বাড়ি নয়, প্রায় 20টি জায়গায় সিবিআই আধিকারিকদের, সিবিআই অফিসারদের দল ভাগ হয়ে যায়। ভূপেশ বাঘেলের বাড়ি সহ আরও বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি চালান তারা। তবে এই তল্লাশির কারণ কি? এর আগে ইডি আধিকারিকরা যখন তল্লাশি চালিয়েছিলেন তখন যে কেলেঙ্কারি সামনে এসেছিল সেটি হচ্ছে আবগারি দুর্নীতি। আবগারি দুর্নীতির বিষয়ে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। আর আজ সিবিআই আধিকারিকরা তল্লাশি চালালেন ছত্তিশগড়ের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে। তার কারণ যা সামনে আসছে মহাদেব বেটিং অ্যাপ, সেই কেলেঙ্কারিতেই সম্ভবত মনে করা হচ্ছে এই তল্লাশি চালানো হয়েছে। তবে অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে যে দাবি করা হচ্ছে বা যে অভিযোগ করা হচ্ছে, বুধবার
অর্থাৎ আজকেই দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল ভূপেশ বাঘেলের, কারণ সেখানে কংগ্রেসের আসন্ন সভার একটি বৈঠক রয়েছে, দিল্লিতে খসড়া কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেই যোগ দেওয়ার কথা ছিল ভূপেশ বাঘেলের, আর সেই বৈঠকে যাতে ভূপেশ বাঘেল যোগ দিতে না পারেন তাকে আটকাতেই এই পদক্ষেপ বলে অভিযোগ করা হচ্ছে। দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছেন ভূপেশ বাঘেলের বাড়িতে সিবিআই তল্লাশি, সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন, সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। অন্যদিকে কংগ্রেস সমর্থকরা, কর্মী সমর্থকরা তারা ভূপেশ বাঘেলের বাড়ির বাইরে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। কি বলছেন বিকাশ উপাধ্যায়, যিনি রায়পুর পশ্চিমের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, শোনাবো আপনাদের। भारतीय जनता पार्टी की सरकार है केंद्र में और राज्य में, कुछ भी चीज पॉसिबल है। और जिस प्रकार से भूपेश बघेल जी का कद पूरे देश में बढ़ रहा है, अखिल भारतीय कांग्रेस कमेटी के महामंत्री बने, पंजाब के प्रभारी बने, 2 साल में पंजाब में चुनाव है। पिछले 5 साल में जिन प्रांतों में चुनाव हुआ उन प्रांतों में भूपेश बघेल जी की भूमिका महत्वपूर्ण रही। जो कांग्रेस की सरकार छत्तीसगढ़ राज्य में जो काम किया उसका घोषणा पत्र में हम लोगों ने इम्प्लीमेंट किया, उन प्रदेशों में घोषणा पत्र में जारी किया और वहाँ की सरकारें बनी। आज वो सफल सरकारें चल रही है। भारतीय जनता पार्टी इस बात को जान चुकी है कि भूपेश बघेल जी एक लोकप्रिय नेता, एक जनाधार वाले नेता है। जनता के बीच उनके हक और अधिकार की लड़ाई सदन में भी उतनी मजबूती के साथ और सड़क में भी उतनी मजबूती के साथ लड़ते हैं। उनको रोकने का काम, उनको बदनाम कैसे किया जाए, पहले सीडी। আপনারা শুনলেন ভূপেশ বাঘেলকে কিভাবে বদনাম করা যায়, সে কারণেই আজকে তার রায়পুর এবং ভিলাইয়ের বাড়িতেই হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, যখন ইডি আধিকারিকরা হানা দিয়েছিলেন তখন বাঘেলের বাড়ি থেকে 33 লক্ষ টাকা পেয়েছিল ইডির দল। এবার আরো একটি গুরুত্বপূর্ণ খবর, সামনেই ঈদ, ঈদের আগেই আসতে চলেছে বিতর্কিত ওয়াক অফ বিল। তার আগেই বিজেপির সংখ্যালঘু তাদের তরফ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। বলা ভালো, বিজেপির তরফ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 32 লক্ষ মুসলিম পরিবারের হাতে উপহার তুলে দেওয়া হলো। আজ থেকেই দেশের 32 লক্ষ গরিব মুসলিম পরিবারের হাতে ঈদের উপহার তুলে দিতে পথে নামলো বিজেপির সংখ্যালঘু মোর্চা। আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কুলের ছবি দেখাচ্ছি, যেখানে অনেক বাচ্চা রয়েছে, তাদের হাতেও এই উপহার তুলে দেওয়া হয়েছে। এছাড়াও যারা গরিব মানুষ তাদের হাতেও এই উপহার তুলে দেওয়া হয়েছে। যা জানা গিয়েছে এখনো পর্যন্ত এই উপহারের নাম দেওয়া হয়েছে সওগাতে মোদি বা মোদির উপহার। অনেকেই বলছেন ওয়াক অফ বিল পেশ হওয়ার আগে সংখ্যালঘুদের মন পেতে চাইছে বিজেপি, তাই এই উপহারের আয়োজন। তবে বিজেপির তরফ থেকে যা জানানো হয়েছে, সওগাতে মোদি কিটে কি কি রয়েছে, খেজুর, আখরোটের মতো শুকনো ফল, ঘি, চিনি, এছাড়াও ছেলেদের জন্য পাজামা কুর্তা আর মেয়েদের জন্য সালোয়ার কামিজ দেওয়া হচ্ছে। আপনাদেরকে সেই কিটের ছবি দেখাচ্ছি, যে মোদির তরফ থেকে যে উপহার তুলে দেওয়া হচ্ছে ঈদের আগে। ওয়াক অফ বিল ভীষণভাবেই বিতর্কিত এই বিল, সেই বিল ঈদের পরে আসতে চলেছে। তাই সংখ্যালঘুদের মন পেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রচেষ্টা, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। এবারে আপনাদেরকে দেখাবো আরও একটি ভিডিও। কৌতুক শিল্পী কুণাল কামরা, তিনি কয়েকদিন ধরেই খবরে রয়েছেন। খবরে থাকার কারণে আপনারা জানেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিন্ডেকে নিয়ে তিনি একটি গান বেঁধেছিলেন, প্যারোডি বেঁধেছিলেন, এবং তারপর থেকেই বিতর্ক শুরু হয়। যে স্টুডিওতে এই গান রেকর্ড করা হয়েছিল সেখানেও ভাঙচুর চালানো হয়। তারপরে আজ আরও একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে এবার নির্মলা সীতারামনকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন। নতুন ভিডিওতে কৌতুক শিল্পী নির্মলা সীতারামনকে তিনি ট্যাক্স নিয়ে কটাক্ষ করেছেন। একটু আপনাদেরকে শোনাবো ঠিক কিভাবে এই গান বেঁধেছেন। इन सड़कों की बर्बादी करने सरकार है आई, मेट्रो है इनके मन में खोद कर ये ले अंगड़ाई, ट्रैफिक बढ़ाने ये है आई, ब्रिजेस गिराने ये है आई, कहते हैं इसको तानाशाही। और कुछ फर्क नहीं पड़ता है बस।
আর কুণাল কামরার দাবি তিনি 500টি হুমকি ফোন পেয়েছেন, তাকে টুকরো টুকরো করে দেওয়া হবে, তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে, মারধরের হুমকি দেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কুণাল কামরাকে ফের আজকে মুম্বাই পুলিশের তরফ থেকে সমন পাঠানো হয়। তবে কুণাল কামরা তিনি জানিয়ে দিয়েছেন তিনি এখনো পর্যন্ত তিনি যাচ্ছেন না, তিনি হাজিরা দেবেন না। তবে যদি আদালতের তরফ থেকে বলা হয় তাহলে তিনি আদালতের নির্দেশ মতো কাজ করবেন। নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবর জানতে ও দেখতে চোখ রাখুন নিউজ টাইমে। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।